বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্ক, মহা সংকট, মহা উদ্বেগের নাম। স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির মধ্যেই যে গোটা পৃথিবীকে সীমাবদ্ধ রাখেনি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ঝুঁকিতে ফেলে দিয়েছে। বাংলাদেশও তার বাইরে নয়। প্রতিদিন সংখ্যার বিচারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, পারসেপশন অনুযায়ী সংখ্যাটা আরও অনেক বেশি। মৃতের সংখ্যাও কম বেশি ওঠানামার মধ্যে, কিন্তু এটি এখনো পর্যন্ত সংখ্যাজনক অবস্থায়। অন্যদিকে পরীক্ষা নিরীক্ষার উপরে সবটা নির্ভর করছে, কিন্তু যে পরিমাণ জনসংখ্যার বিচারে যে পরিমাণ পরীক্ষা প্রতিদিন করতে পারা দরকার ছিল সেটি বাংলাদেশ এখনো করতে পারছে না। কিন্তু এরই মধ্যে, এই সংকটের মধ্যেই যে সরকারি ছুটি বা লকডাউন পরিস্থিতি ছিল সেগুলোকে অনেকটা স্বাভাবিক করে দেবার সিদ্ধান্ত হয়েছে, এবং সিদ্ধান্তটা হয়েছে জীবিকার বিবেচনা থেকে। জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রাখবার এক ধরনের উদ্যোগ হিসেবে আপাতত অনেকের কাছেই বা নীতি নির্ধারকদের কাছে হয়তো জীবিকাটাই প্রাধান্য পাচ্ছে, এবং সেই জীবিকার আলোচনার মধ্যে অর্থনীতির আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতির বিগত কয়েক বছরের চিত্র, সেই সঙ্গে সামনে আগামী অর্থ বছরের বাজেট আছে, এবং কোভিড-19 এই বাজেট বা অর্থনীতির আলোচনাকে হয়তো নতুন মাত্রা দিবে, নতুন নানা বিষয় বিবেচনা করতে হবে, সেই সব প্রসঙ্গ আছে। এইসব বিষয়, এবং এটি যেহেতু একটা বৈশ্বিক সমস্যা, আমরা প্রতিদিনই চেষ্টা করছি বিশ্বের নানা প্রান্ত থেকে নানান জনকে যুক্ত করবার জন্য, বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য। আজকে তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য, এইসব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডক্টর ইয়ারোস্লাভ তেলেসুন। ইয়ারোস্লাভ তেলেসুন একজন পলিটিক্যাল কনসালটেন্ট, ক্যাম্পেন ম্যানেজার, এবং পিএইচডি করেছেন তিনি পলিটিক্যাল সায়েন্সে। এক্সপেরিয়েন্স ইন পলিটিক্স সিন্স 2013, মেইন স্পেশালাইজেশন অন পলিটিক্যাল কনসাল্টিং, পলিটিক্যাল ক্যাম্পেইনিং, interaction with state authorities and local governments, the media and businesses, representation of Ukraine and foreign clients' interest in the legislative and executive powers, legislative activity. আমাদের সঙ্গে ঢাকার বসুন্ধরার বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাইম ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদ। Mr. Rahel Ahmed and Dr. Yaroslav Telesun, welcome to the program. মিস্টার রাহেল আহমেদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে কোভিড-19 একটা নতুন সংকট, এবং এই সংকটকে অনেকে অর্থনৈতিক ভূমিকম্প হিসেবে বিবেচনা করছেন, এবং বৈশ্বিক অর্থনীতি আসলে চরম বিপর্যয়ের মধ্যে, ঝুঁকির মধ্যে থেকে পরিত্রাণ কবে মিলবে সেটিও এখন নিশ্চিত নয়। অনেকেই দীর্ঘমেয়াদে নানান পরিকল্পনা নানান দেশ নানানভাবে করছে, এবং এই সংকট মোকাবেলার জন্য বেশ কিছু পদক্ষেপ প্রতিটা দেশই নিয়েছে, বাংলাদেশে নিয়েছে। তার মধ্যে স্টিমুলাস প্যাকেজ আছে, এবং বাংলাদেশে আবার এই অর্থনৈতিক প্রণোদনা যেটি, সেটি মূলত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেয়া হচ্ছে। সো আমি একটু শুনতে চাইবো যে এই প্রণোদনা যেটি দেয়া হয়েছে সেটি নিয়ে নানা রকমের প্রতিক্রিয়া আছে, মিশ্র প্রতিক্রিয়া আছে, ভালো মন্দ সব মিলিয়ে, এবং অনেকেই বলছেন যে সেগুলোর মডালিটিটা এখনো ঠিক করা হয়নি। ব্যাংকিং সেক্টরকে চ্যানেল হিসেবে ব্যবহার করা হচ্ছে, ব্যাংকিং সেক্টরের উপর আবার অনেকের সেই অর্থে আস্থা নেই, কারণ বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে গত কয়েক বছর ধরে বেশ নৈরাজ্যজনক অবস্থা গেছে। তো সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি দেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংকের প্রধান নির্বাহী, আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কি মনে করেন, কি দেখছেন। মিস্টার রাহেল আহমেদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে একটা বৈশ্বিক মহামারীর সম্মুখীন হয়েছি আমরা, এটার বাইরে আমরা নই। বাংলাদেশের অর্থনীতিও এই বৈশ্ব অর্থনীতির বাইরে নয়। আমরা গত কিছুদিন ধরে বেশ কিছু সমীক্ষা এবং বেশ কিছু পর্যবেক্ষণ, বেশ কিছু পূর্বাভাস আমরা দেখছি। সেগুলোকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা করছি। IMF, ADB, ওয়ার্ল্ড ব্যাংক, প্রত্যেকেরই আলাদা আলাদা একটা প্রজেকশন আছে যে where do they see বাংলাদেশ ইকোনমি। সো বাংলাদেশের অর্থনীতি যেহেতু বিশ্বের বাইরে নয়, তাহলে এই ব্যাপারে একেবারে অনস্বীকার্য যে বাংলাদেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত, এবং এই বছরের যে প্রবৃদ্ধির হার সেটা অবশ্যই অনেকাংশে কমে আসবে। কতটা কমে আসবে সেটা বলবার সময় বোধহয় এখনো পুরোপুরি আসেনি, কেননা ডিউরেশন অফ দি প্যান্ডেমিক এটা কতখানি দীর্ঘস্থায়ী হবে সেইটার উপরে অনেকখানি জিনিস ডিপেন্ড করে, সেটার উপরে অনেকখানি। বিশ্ব ব্যাংক বলছে 2 থেকে 3 হবে, 2 to 3% জিডিপি। বিশ্ব ব্যাংক 2 থেকে 3% কথা বলছে, আবার আমরা এশিয়ান ডেভেলপমেন্টের কাছ থেকে শুনছি ওনাদের পর্যবেক্ষণ হচ্ছে এটা হয়তো 1-2% নেমে আসবে, 6.5-7 মধ্যে থাকবে। সো দুটোর মধ্যে বেশ খানিকটা ফারাক আছে, এবং আমরা আমাদের তরফ থেকে, আমাকে যদি বলেন অনেস্টলি, আমি আমার পার্সোনাল ভিউতে বলবো যে এই মুহূর্তে কোনো ধরনের পর্যবেক্ষণ বা পূর্বাভাস করাটা কিছুটা প্রিমেচিওর হবে, কারণ
এটা আমরা আগেও বলেছি বিভিন্ন সময় যে এইটার স্থায়িত্বটা কতখানি সেটাই কিন্তু অনেকখানি ঠিক করবে যে কতখানি ড্যামেজ এটাতে হবে। ক্ষতির নিরূপণটা আমরা তখনই করতে পারবো। কিন্তু বিশাল আহমেদ একটা দিক হচ্ছে যেটা জি আপনি বলুন, আমি পরে প্রশ্ন করছি, বলুন আপনি। জি, একটা দিক হচ্ছে যেটা আপনি নিজেই বলেছেন যে আমাদের অর্থনীতিকে বাঁচাবো নাকি জীবনকে বাঁচাবো, জীবন জীবিকার মধ্যে একটা ভারসাম্য রাখবার জন্য আমরা তো প্রায় 2 মাসের মতো একটা সাধারণ ছুটি বলি, লকডাউন বলি, যে ভাষাই বলি না কেন, অর্থনীতিকে স্থবির করে রেখেছিলাম। ব্যবসা বাণিজ্য স্থবির ছিল, সবকিছু বন্ধ ছিল, আমরা আমাদের জীবিকাকে মুখ্য না করে জীবনকে মুখ্য করেই চলেছি। আনফরচুনেট, বাট এখন এমন একটা সময় এসছে যখন হয়তো জীবন এবং জীবিকার ভারসাম্য করবার জন্য স্বাস্থ্য বিধান মেনে আমাদেরকে জীবিকাটাকে প্রাধান্য দিতে হবে। এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এই অর্থনীতির স্থবিরতাটা কাটাবার জন্য আমাদেরকে এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করা ছাড়া বা রিস্টার্ট করবার ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এখন এই রিস্টার্টটা করবার পরে কত তাড়াতাড়ি আমরা কোন মোডে ফেরত আসি, স্বাভাবিক মোডে ফেরত আসি নাকি সামান্য স্বাভাবিক মোডে ফেরত আসি অথবা পুরোপুরি নর্মাল হই, এই জিনিসগুলোই কিন্তু ভবিষ্যৎকে নির্ধারণ করবে। এখন একটা বড় জিনিস আপনি যেটা জিজ্ঞেস করেছেন, আমি ওইটার স্পেসিফিক উত্তরে চলে যাই, যে আর্থিক প্রণোদনা যেটা সরকারের তরফ থেকে একটা সময়োচিত পদক্ষেপ আমরা বলবো যেটা নেওয়া হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী আর্থিক প্রতিষ্ঠানদের থ্রুতে এবং বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রির থ্রুতেই মূলত 80% মতো ব্যাংকিং চ্যানেলের থ্রুতে বেশ কিছু আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যেটা অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা বিভিন্ন সময় নির্দেশনা পেয়েছি। 2-3টে স্যালিয়েন্ট ফিচার্স এখানে বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে আর্থিক প্রণোদনার যে গাইডেন্স বা সার্কুলার গুলো এসছে, এটা যদি একবারে প্রথম অবস্থায় সবার সাথে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে একটা আলোচনা বা দুটো আলোচনা সবার সাথে সার্বিকভাবে করে একবারে দেয়া হতো, তাহলে হয়তো এই যে আজকে যে দীর্ঘসূত্রিতা নিয়ে আলাপ হচ্ছে, আজকে যে এটার জটিলতা অথবা এটা বুঝতে অসুবিধা হচ্ছে বা এটা ক্ল্যারিটি নিয়ে আলাপ হচ্ছে, এই ক্ল্যারিটি ইস্যুস গুলো হয়তো অনেকখানি কম হতো। এটা অনেকখানি শুরু থেকেই সবার জন্য বুঝতে সহজ হতো। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে প্রথম থেকে কিন্তু এখন পর্যন্ত সার্কুলারে খুব স্পষ্টভাবে একটা কথা বলা আছে, ব্যাংকার কাস্টমার সম্পর্কের ভিত্তিতে এই জিনিসটি দেয়া হবে। তার মানে সম্পূর্ণ ক্রেডিট রিস্ক ব্যাংকের ঘাড়ে। আপনি নিজে একটু আগে আপনার বক্তব্যে যেটা বলেছেন অত্যন্ত সঠিকভাবে, যে ব্যাংকিং খাত কিছুটা চ্যালেঞ্জের ভেতর দিয়ে গত কয়েক বছর ধরেই যাচ্ছে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে নন পারফর্মিং লোন। এখন যেখানে আমাদের অ্যাভারেজ যদি আমরা ধরি যে 10%-এর মতো যেটা সার্বিকভাবে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ নন পারফর্মিং লোন আছে, সেইখানে আমি যখন আজকে একটা ক্ষতিগ্রস্ত শিল্পকে বা উদ্যোক্তাকে আমি হেল্প করতে যাব, প্রণোদনার টাকা দিয়ে আমি হেল্প করছি, সেখানে লিকুইডিটি সাপোর্টটা কিন্তু আমাকে প্রথম অবস্থায় কিছুটা ক্ল্যারিটি অভাব ছিল, পরবর্তীতে সুন্দরভাবে বেশ কিছু পদক্ষেপ নিয়ে যে ফান্ডিংটা বা লিকুইডিটি সাপোর্টটা সেটা সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে প্রদান করেছে বেশ কিছু পলিসি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এবং সরাসরি লিকুইডিটির মাধ্যমে। সেটা ওনারা দেবেন, কিন্তু সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে ওনারা আমাদের থেকে নিয়ে নেবেন, কেটে নেবেন, আমাদের থেকে রিপেমেন্টটা কেটে নেবেন। সেই সময় আমার কাছে কিন্তু থেকে যাবে হচ্ছে আমার লোনটা। এবং আমি অ্যাজ আ ব্যাংকিং ইন্ডাস্ট্রি, আমি কিন্তু আই ওয়ার্ক অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি বিটুইন দ্য ডিপোজিটার্স এন্ড দ্য বরোয়ার্স। সো আমরা বেসিক্যালি আমানতকারী টাকাটাকেই কিন্তু খাটাচ্ছি ঋণ গ্রহীতাদের কাছে দিয়ে। সো আমাদের উপরে একটা সবচেয়ে বড় গুরু দায়িত্ব যে সেই টাকাটা সঠিক সময় ফিরিয়ে নিয়ে আসা। এখন সেন্ট্রাল ব্যাংক আমাকে যে লিকুইডিটি সাপোর্টটা দেবেন সেটা আমার থেকে উনি নিয়ে যাবেন, সময় মতো কেটে নিয়ে যাবেন, কিন্তু আমাকে কিন্তু আদায় করে আনতে হবে আলটিমেটলি ওই ঋণ গ্রহীতার কাছ থেকে। এখন একটা স্বাভাবিক সময়ে যিনি ব্যবসা করে টাকা ফেরত দিতে পারেন, এখন সময়টা অস্বাভাবিক, ওনার ব্যবসার গতি প্রকৃতি আগের মতো নেই। উনি আগে যেভাবে যেই সুস্থির অবস্থায় ব্যবসা করতেন এখন সেটা করছেন না। সেই সময় ওনাকে আমি টাকাটা দিয়ে ফেরত আনতে পারবো কিনা এবং সেখানে সম্পূর্ণ ঝুঁকিটি আমার কাঁধে, আমাকে কিন্তু সেক্ষেত্রে অনেক বেশি নিগুড়ভাবে সেটা পর্যালোচনা করতে হচ্ছে। আমাদের ডিউ ডিলিজেন্সটা ইজ মোর ডিটেইলড নাও। এটা হচ্ছে বৃহৎ শিল্পর ক্ষেত্রেও যেরকম খাটে সেরকম ভাবে এমএসএমইর ক্ষেত্রেও খাটে। এবং এমএসএমই আমরা সহজেই বলতে পারি যে কোনো ইকোনমিতে এমএসএমই যেরকম একটা বড় ফাউন্ডেশনের কাজ করে, একটা বড় পিলার, বাংলাদেশের ইকোনমিতে 70% to 75% কন্ট্রিবিউশন ইজ থ্রু দি এমএসএমইস। ঠিক সেই রকম ভাবে এই ধরনের একটা অর্থনৈতিক মন্দার সময় বা যখন আর্থিক পরিস্থিতি খারাপ হয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা স্থবির হয়ে যায়,
তখন কিন্তু এমএসএমইরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তারা ফ্রন্টে থাকে, প্রথম ধাক্কাটা তাদের উপরে লাগে, তাদের শক অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা অনেক কম হয়। এই ক্ষেত্রেও সম্পূর্ণ ঝুঁকিটি ব্যাংকের কাঁধে। এবং এই জায়গাটাতে আমি এখন একবার বলবো যে এই সুযোগে যে আমরা শুরু থেকেই বলে এসেছি যে একটা ফাইন্যান্সিয়াল গ্যারান্টি বা একটা ক্রেডিট গ্যারান্টি, একটা ক্রেডিট এনহ্যান্সমেন্ট হিসেবে একটা ক্রেডিট গ্যারান্টির ব্যাপারে আমরা কিন্তু আলাপ করেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে বলেছি। তবে ভালো খবর যেটা হচ্ছে, পজিটিভ নিউজ হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে একটি ক্রেডিট গ্যারান্টির ব্যাপারে অলরেডি আলাপ শুরু হয়েছে। ওনারা একটা মোডাস অপারেন্ডি করেছেন, ড্রাফট ফর্মে আছে, খসড়া ফর্মে আছে, আমরা বেশ কিছু ব্যাংকের সঙ্গে ওনারা শেয়ার করেছেন। সেটা আমরা যখন আমরা কথাটা বলছি তখন এটার পর্যালোচনা চলছে। তো ওইটা যখন চলে আসবে তখন ঝুঁকিটা যদি ভাগাভাগি হয়ে যায়, এই ঝুঁকিটার একটা অংশ যদি, একটা বড় অংশ যদি কেন্দ্রীয় ব্যাংক বা যেভাবেই যে মোডাস অপারেন্ডিতে ফাইনাল হোক না কেন অন্য কেউ বহন করে, তখন কিন্তু আমি অনেকটা নির্ভর হয়ে, অনেকখানি ক্রমশ মানে রিলেটিভ টার্মসে অনেকটা নির্ভর হয়ে আমি তখন লেন্ড করতে পারবো, এবং তখন সেটা কিন্তু প্রণোদনার সার্বিক যে সাফল্যটা সেটা অনেকখানি। আমি আবার আসবো আপনার কাছে, ডক্টর ইয়ারোস্লাভ Telesun. It's been almost 6 more months since the world is going through a severe crisis that originated from COVID-19. Still, the coronavirus outbreak shows no sign of slowing down. The number of corona cases worldwide has exceeded 5.5 million, and more than 350,000 people have lost their lives. So far, 21,905 have been infected, 658 died, and at least 260 are in critical condition in Ukraine. So what is the latest situation in Ukraine, and what's your take on COVID-19? Yaroslav. The latest situation, really, Ukraine, I think, like the major part of states nowadays, in the ways of two ways. First of all, it's economic. Secondly, it's a safety of human life. From one side, of course, there are very great problems with our medicine sphere, because really there are a lot of great number of infected people. Of course, there are a great number of deaths, almost 700 for nowadays. And from another side, we have a terrible situation with economic, because like in a major part, we have lowered down our GDP, because firstly, our forecast was for 4% of our GDP during the quarantine and pandemic. For now, it is approximately 10% of GDP low down. It's for 2 months of quarantine and pandemic situation in Ukraine. Of course, our government tried to find a new way how to merge and to find like any definition and like an instrument how to solve this problem, how to merge from one side economic safety, from another side safety of human lives. Of course, it's like a great problem and a great aim for us to find a new way and a new instrument to fight with coronavirus, because nowadays we are waiting from like vaccine, but as we know, there are always like everywhere different forecasts towards that will be in 1 year, 1 year and a half. And of course, another version that all states must and societies must get like collective immunity shows that it's not a real situation. Because, for example, in Europe, the biggest level of collective immunity shows weak, because they don't have quarantine at the general at all. They show only 7% of citizens of their state have this immunity. But 7% is a very small number, because for collective immunity we need 50 and more. So as a result, we could show that it's not the last wave of this COVID-19. Because like World Health Organization also says that we will have the second, third, and fifth, and maybe 10th, 11th, 20th waves of COVID. Of course, for modern states, also for Ukraine, it's a very important goal to find a new instrument how to solve this problem, because quarantine is not an instrument to deal with the COVID. It's a step to get back with this problem for a small period of time.
And we are talking about an instrument. Today, during this quarantine, because in Ukraine we have a very strict quarantine, almost for 2 months there were closed all shops, malls, even public transport was closed too, because we don't have for this period underground, we don't have buses, etc. Only from the beginning of this week we can use this public transport. And of course, during this period, it's very important because we understand that each quarantine is limitation of rights and freedoms of man and the citizen. So it's very important for Ukrainian state, and not as for me, not only Ukrainian, to find a new model of governance, so-called, compensatory governance. Because from one side, state limited our freedoms and rights. From another, they must give something else during this period when we limited these rights. It could be like an instrument for a small period of time. But as we know, this problem with pandemic situation will going and going. Not for 1 month, I think that we could see not like the second, as we saw, the third wave, not only in October, September, even in the summer. So we must prepare that we, for maybe in a half a year, we will live in this situation of coronavirus, of pandemic situation currently. And of course, it's very important to find the ways how to deal with it. Yaroslav, Ukraine is one of the Europe's poorest countries with an outdated and underfunded healthcare system that only spends 7% of its GDP on the healthcare sector. So with such a fragile health sector, is it possible to prevent the spread of epidemics like corona? And what are the major bottlenecks in Ukraine to reform healthcare? As for me, for this time, no state could deal with corona. Yeah, we see that all states have problem with a great number of and some of GDP in medicine sphere and with a small one. For example, nowadays, of course, in Ukraine, our authority, our power makes near 10,000 tests every day. And of course, it's a very small number. We need more. For example, if we compare with UK, we can see 100,000 tests every day. Of course, when we're talking about Ukrainian citizens, because in Ukraine live 42 millions of people, 10,000 tests each day, it's a very small number. Of course, to fight with this illness, we must do it more. And the system of medicine must be more powerful, because it's not ready for so terrible desire like corona. Of course, we have a great problems, and nowadays, from the 1st of April, we have like a reform of our medicine. It was the second step. And when we have these two problems at the same time, from one side, the second step of our medicine reform, and from another, the world pandemic, of course, we have a lot of great problems in the medicine sphere, Of course, with the help of these very strict rules of quarantine, we could freeze this problem for a small period of time. But as I said, we can predict then in a month too, the situation with pandemic, the second wave will return, and of course our medicine system will be in a very difficult situation. It's difficult now, and I think it could be more difficult in the autumn. মিস্টার রাহেল আহমেদ, আপনি আপনার আলোচনাটা যখন করছিলেন, আপনি শুরুতেই প্রবৃদ্ধির বিষয়টি নিয়ে এসেছিলেন, এবং আমরা অর্থনীতি নিয়ে যখনই আলোচনা করি প্রবৃদ্ধিটা আলোচনার মধ্যে খুবই গুরুত্ব পায়, বাজেট আলোচনা সবসময় পায়, সামনেও হয়তো এই আলোচনাই করতে হবে আমাদের। কিন্তু কোভিড-19কে এটা প্রমাণ করলো না বিশ্বব্যাপী যে প্রবৃদ্ধি কেন্দ্রিক যে উন্নয়নের ধারণা, সেটি আসলে মানুষকে খুব একটা, সাধারণ মানুষকে, নাগরিকদের খুব একটা কল্যাণ করে না। অনেক দেশের সরকার প্রধান, আমরা যদি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কথাও বলি, তিনিও বলছেন যে আসলে এই উন্নয়নের ধারণা একটা ভ্রান্ত ধারণা, অথবা সেটি মানুষের জন্য সুখকর বা কল্যাণকর নয়। কারণ মানুষের স্বাস্থ্য, জনস্বাস্থ্য, বিশেষ করে শিক্ষা, এই জায়গাগুলোতে আসলে প্রবৃদ্ধি মনোযোগ দেয় না। প্রবৃদ্ধি হিসেব নিকেশ নিয়ে অনেক গোজামিল আছে, যেভাবে সেটাকে প্রজেক্ট করা হয়, তারপরে এর ডিস্ট্রিবিউশন, অর্থাৎ সুফলটা বিতরণ কিভাবে করা হচ্ছে, কিভাবে মানুষের মধ্যে যাচ্ছে, সেটিও প্রশ্নের মুখে। তো আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি যেহেতু অর্থনীতির একেবারে মূল যে চালিকা শক্তিগুলো, তার একটা অন্যতম শক্তির সঙ্গে আপনি নিবিড়ভাবে যুক্ত, আপনি কি মনে করেন?
দেখুন, কোভিড তো আসলে আমাদেরকে জীবন সম্পর্কে অনেক নতুন ভাবে বা ভিন্ন ভাবে চিন্তা করতে শিখিয়েছে, টু বি ভেরি অনেস্ট। শত বছর ধরে আমরা যেভাবে জীবনযাত্রা চালিয়ে এসেছি, যেভাবে কখনো চিন্তাই করিনি আজ পর্যন্ত যে ঘর থেকে বেরোতে পারবো না, লিফটের বাটন চাপতে পারবো না, চেয়ারের হাতলে হাত রাখলে চমকে উঠতে হবে, এই জাতীয় চিন্তা ভাবনা কখনোই ছিল না। সো কোভিড আমাদেরকে ভিন্নভাবে দেখতে শিখিয়েছে। আর প্রবৃদ্ধির হার নিয়ে যেটা আপনি বললেন, প্রবৃদ্ধির হারটা তো আসলে এটা একটা একক, মানে এটা একটা ইটস এ রেফারেন্স মার্কার। এইটাই যে সবকিছু তা তো না। প্রবৃদ্ধির হারটা দিয়ে জিডিপি কতটুকু গ্রো করছে না করছে সেটা দিয়ে আমরা একটা উন্নয়ন বা অবনমন যেটাকেই বলি না কেন, দুটোকেই ধরবার জন্য বা বুঝার জন্য একটা শুধুমাত্র একটা সিম্পল রেফারেন্স মার্কার। আপনি যে কথাটা বলেছেন যে আজকে কোভিড এর কারণে হয়তো আমরা স্বাস্থ্য খাতে আমাদের কি অবস্থা বা উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন বা সামগ্রিক জনগোষ্ঠীর উন্নয়নে কতখানি ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হচ্ছে বা তার জীবনযাত্রার কতখানি উন্নত হচ্ছে, সেইটা আমরা একটা পরিষ্কার চিত্র ফুটে উঠেছে সেটা দেখতে পাচ্ছি। এখন আমাকে পার্ডন মি সেইং সো, বাট আজকে আমার মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি পৃথিবীর সর্বোচ্চ উন্নয়নকামী একটি দেশ বা উন্নত একটি দেশের একটি, সেখানে যখন আমি শুনি আজ থেকে 2 মাস আগে যে থার্মোমিটার ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না, প্যানাডলের মতন সাধারণ ওষুধ, ওভার দ্য কাউন্টার ড্রাগ শেষ হয়ে যাচ্ছে, সেখানে N95 মাস্ক নেই, সেখানে কিন্তু আমি কোনো রেফারেন্স হিসেবে বা তুলনামূলক চিত্র হিসেবে আমি বলবো না যে তাহলে তো আমি বাংলাদেশ হিসেবে ভালো আছি। এটা আমি বলবো না। আমি কেন এই জিনিসটা বলছি, যে এইটা এক একটা দেশ, তার জনগোষ্ঠী, তার সামাজিক যে বিন্যাস বা তার সামাজিক কাঠামো এবং তার যে বিভিন্ন প্রায়োরিটি, সেটা ইকোনমিক, পলিটিক্যাল, সোশিও ইকোনমিক, সোশিও পলিটিক্যাল, বিভিন্ন প্রায়োরিটির ভিত্তিতে কিন্তু সে তার সম্পূর্ণ বিন্যাসটা করে থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাও যেখানে ভঙ্গুর, যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেখানে ভঙ্গুর, ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা যেখানে আমরা ভঙ্গুর দেখেছি, সেখানে বাংলাদেশের এই ঘনবসতিপূর্ণ দেশে, এই দরিদ্র সীমার থেকে মাত্র আমরা বেরিয়ে উন্নয়নশীল দেশ থেকে আজকে মধ্যম আয়ের দেশে এসেছি গত 10 বছরের একটা যাত্রার পরে, সেইখানটাতে আমাদের কোন জায়গাটাতে কতখানি ডিস্ট্রিবিউশন হতে হবে সেইটা হয়তো এখন এই ধাক্কায় আমরা আরেকটু বেটার শিখতে পারবো। এটা একটা জার্নি, এবং ওই জার্নিতে আমরা একটা হোঁচট খেলাম, একটা বড় রকমের একটা স্পিড ব্রেকার বলেন অথবা একটা বড় টার্ন এসছে, এই টার্নে এসে আমাকে কিন্তু আমার গতিপথটাকে আবার একটু রিরাউট করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন জায়গাটাতে কতটুকু করবো। এখন শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে তো হয় না, এটার পেছনের যে কাঠামোগত যে সাপোর্টিং ফাংশন গুলো, যেমন আপনি বলেছেন যে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এখন আমি অর্থনীতিবিদ নই, আমি অর্থনীতির সম্পূর্ণ সামগ্রিক ব্যাপারটা নিয়ে কথা বলবো না, আমি শুধু ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলবো। যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে যে চাপ ছিল, সেই চাপটা যে আরো ঘনীভূত হলো, সেটা কিন্তু কোভিড পরিস্থিতিতে একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কারণ এখন আমার ডিস্ট্রিবিউশন অফ দিস স্টিমুলাস প্যাকেজ বলেন, বাংলাদেশের অর্থনীতির যারা ধারক, যে ব্যবসায়ী মহল বলেন বাংলাদেশের, তাদেরকে সাপোর্ট করা, সবটার দায়িত্ব কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রির ঘাড়েই এসে পড়েছে, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি সেটা সম্মুখ সমরের সৈনিক হিসেবে কিন্তু সেটা নিয়ে যাচ্ছে। কিন্তু আমাকে আমার অতীতের যে ভুলগুলো হয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা অতীতের যে চ্যালেঞ্জ গুলো ছিল, সেই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করবার বা সেই চ্যালেঞ্জ গুলোকে দূর করবার আমার মনে হয় এখন শ্রেষ্ঠ সময়। এখন আরেকবার ভুল করা যাবে না, এখন আর সেইগুলোর রিপিটেশন করা যাবে না। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলছে যে বাংলাদেশ $3.20 বিলিয়ন আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে কোভিড-19 এর কারণে, এবং তাছাড়া গত বছরের মুদ্রাস্ফীতি যেখানে ছিল 5.46%, এবছর সেটা 5.5 এসে ঠেকেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে এটা 5.67 ছাড়িয়ে যাবে। সো যেহেতু এটা নিঃসন্দেহে সরকার এবং আর্থিক নীতি নির্ধারকগণের সামনে একটা বড় চ্যালেঞ্জ, সেক্ষেত্রে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করবার জন্য এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং সামনে বাজেট আছে, বাজেটও হয়তো অনেক রকমের দিক নির্দেশনা থাকা উচিত, কি থাকা উচিত বলে আপনি মনে করেন, একটু ছোট্ট করে যদি বলেন আমাদেরকে। আমি খুব সংক্ষেপে যদি বলি যে আমাদের এই অর্থনৈতিক যে দুরবস্থা বা মন্দা, আমি দুরবস্থা বলবো না, অর্থনৈতিক মন্দার যে সম্মুখীন আমরা হচ্ছি বা হয়েছি, যে স্থবিরতাটা এসছে, এটা কাটিয়ে উঠবার জন্য আমাদের ডোমেস্টিক ইকোনমিকে ফার্স্ট এন্ড ফরমোস্ট সবচেয়ে বেশি চাঙ্গা করবার চেষ্টা করতে হবে। আমাদের যে কৃষি ক্ষেত্রে,
আমাদের যে আভ্যন্তরীণ অর্থনীতি আছে সেখানের যে একটা সাপ্লাই চেইন ব্যবস্থা আছে, এই সাপ্লাই চেইনটার এফিসিয়েন্সিটাকে সবচেয়ে বেশি বাড়ানোর দিকে আমাদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে। 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ। আমার এক্সপোর্ট থেকে আমি উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের যে রপ্তানিমুখী বাণিজ্য যেটা আছে, আমাদের স্পেশালি যে গার্মেন্টস শিল্প, সেইখান থেকে আমার যে রিটেনশন যেটা হয় সে তার থেকে অনেক বেশি কিন্তু আমার ভেতরের আভ্যন্তরীণ অর্থনীতি আমাকে জেনারেট করছে। অবশ্যই কর্মসংস্থানের দিক থেকে প্রায় 30-40 লক্ষ শ্রমিক ভাই বোনরা কাজ করছেন গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে, সেটা একটা বড় ভূমিকা পালন করে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছুটা মান উন্নয়ন সেখানে হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আভ্যন্তরীণ অর্থনীতির যে উন্নয়ন হয়েছে এবং আভ্যন্তরীণ অর্থনীতিটা যতটা বড়, সেই ক্ষেত্রে আমার ডোমেস্টিক ইকোনমিতে সাপ্লাই চেইনের যে ডিসরাপশনটা আমার কোভিড অবস্থাতে সবচেয়ে বড়ভাবে প্রকটভাবে দেখা গেছে, সেইখানটাতে এফিসিয়েন্সি আনাটা, সেই লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেটা শুধুমাত্র আভ্যন্তরীণ অর্থনীতি নয়, আমার রপ্তানিমুখী অর্থনীতির ক্ষেত্রে যে লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, সেইটার উন্নয়নটা আমার মনে হয় সর্বাধিক প্রাধান্যের সাথে দেখার এটাই এখন উপযুক্ত সময়। Yuroslav, public life has become stagnant and disastrous day by day. Moreover, the whole world is heading towards a deep economic crisis due to corona. And economists already addressed it is an economic earthquake. According to different sources, Ukraine could lose $53.5 billion. GDP may fall by 5%. According to Wilson Center, the decrease may reach 30% in national and foreign trade. The budget deficit may reach 4.9% of GDP. The tourism sector falls by 60%. The energy sector will lose 5 to 12%. Decrease in exports by 7.5 to 12.5 billion dollar, and imports by 9 to 15 billion dollar in 2020. So has the COVID-19 pandemic caused a great recession in the Ukraine economy? And will the outbreak of corona have a far-reaching negative impact on Ukraine's national and international trade? Of course, when we are talking about negative points of corona to economic, I think Ukraine, as all states, have a great problems. As I said, it's near 10% of GDP low down, I think, for the period of our period of quarantine. And when we're talking about, for example, this year, 2020, we had, for example, in our budget for the beginning of the year, external, not external, but a whole for $3.5 billion. Till the end, there are now forecasts that it will be almost $15 billion, the debt in our budget. So we can see that we have like a great debt, more than in 4 times bigger than we planned before. Of course, it's a great problem. When we're talking about trade, of course, when we have paralyzed all our transport system, I mean air forces, train, air connection, of course, there are also great problems because it's not so high level of trade that we can have without corona. About spheres, first of all, like we have few spheres. First of all, is agriculture, and the second is metals that don't feel so terrible problems as you said other spheres. Of course, tourism, I think that tourism is the main problem for all states nowadays because people couldn't go and rest in another state because, as I said, everything is paralyzed. And it's in this case, we're talking not about only Ukraine, but also about Europe because the same situation. Nowadays, in Europe, there are free potential for the last month of summer to go for holidays for people, but at the same time there are no restrictions only for citizens of European Union states. For example, it will be a little bit difficult for Ukrainian people, Ukrainian citizens go and rest in Spain, for example, in Italy at the end of the summer. So of course our tourist fare lie down, and as for me, not all can survive this period of quarantine and corona. Of course. Can COVID-19 cause severe supply chain disruptions in European countries in the post-COVID world? Disruptions. I think theoretically yes, of course, because now I see that, for example, this week Euro Commission
suggested their plan how to deal with COVID and with this pandemic. As a result, this plan don't like all states members of European Union. Of course, they have a very great debate toward it because this system will help not proportional for all members of European Union. Of course, it creates a new fight towards this budget, towards this helpness from European Union. Of course, there will be misunderstandings toward different members of the European Union, and of course, it can have not only economic but political consequences for European Union in general. Yaroslav, Ukraine has an export-oriented economy, and with the stagnation of international markets, the demand for Ukrainian exports, not least agricultural products and metals, have plummeted. Which strategies the government should follow to ensure business growth? Yeah, of course, it must be, but you know, the main problem where to take money to insure our business. Because when we're talking about a rich state, of course, they have a possibility and because they have a great resource. For example, this year, United Kingdom will have the biggest external debt for 100 years. It will be more than $400 billion. Of course, in the case of Ukraine, we couldn't increase our external debt. Of course, we don't have the same great resources and possibility from state for our government to support our business. Of course, there are some programs to support, first of all, small and middle business, because in general, when we're talking about a big business, it's not so bad situation in Ukraine, because as you said, it's like oriented on trade and firstly connected with metal and with agriculture. But when we're talking about a small and middle business, of course, there are great problems, and our state and authority try to deal with some new programs which will help these spheres and this business. But frankly speaking, I think that this program won't help everyone because the number of money is very limited. মিস্টার রাহেল আহমেদ, আমরা জানি যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অর্থের সংস্থানের জন্য বাংলাদেশ সরকারকে পুরোপুরি অনেকটাই বলা যেতে পারে ব্যাংকিং খাতের উপর নির্ভরশীল, এবং প্রতি বছরই যে সরকার আমরা জানি ঋণ করে নানান ব্যয় মেটাবার জন্য, তার মধ্যে এই বছরের যে বাজেট ধরা হয়েছিল তার অর্ধেকটাই অর্ধেক বছরের মধ্যেই তার পুরোটা প্রায় নিয়ে নেওয়া হয়েছে। সো একটু আমাদেরকে আপনি বলবেন যে এই অবস্থা যদি চলতে থাকে সেটি তো ব্যাংকিং খাতের জন্য সুখকর নয়, এবং এমনকি সরকারের জন্যও সুখকর নয়। সো এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় কি একটু বলবেন আপনি আমাদেরকে? এই ক্ষেত্রে আসলে যেটা হয়েছে যে এখন কোভিড পরবর্তী পরিস্থিতিতে আমার মনে হয় এই জিনিসটা রিভিজিট করবার একটা সুযোগ আছে, বিকজ আমাদের যে প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটি অনুযায়ী যে গভর্নমেন্টের মেগা প্রজেক্টস অথবা গভর্নমেন্টের বিভিন্ন যে সমস্ত প্রজেক্টস গুলো আছে যেটার ব্যয় নির্বাহ করবার জন্যই ব্যাংকিং সেক্টর থেকে এর আগে বড় করেছে গভর্নমেন্ট, সেই জায়গাটাতে আমার মনে হয় এখন দেখবার সময় আছে। অত্যাবশ্যকীয় প্রজেক্ট ছাড়া বাকি সব প্রজেক্ট গুলোতে অর্থের সংস্থান করবার মতো অবস্থা না থাকলে হয়তো সেই প্রজেক্ট গুলোকে কিছুটা হলেও পিছিয়ে দিতে হবে, সেগুলোকে ডেফারমেন্টে যেতে হবে। তো এই প্রায়োরিটিটা সেট করবার দায়িত্বটা কিন্তু সরকারের উপরে, এবং ওনারাই ভালো বলতে পারবেন যে কোনটি কতখানি গুরুত্বপূর্ণ। কারণ এখন কোভিড পরবর্তী পরিস্থিতিতে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে অনস্বীকার্য যে ব্যাংকিং মার্কেটের যে লিকুইডিটি, সেই লিকুইডিটিটা কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে এবং এটাকে ফার্দার আরো স্ট্রেংথেন করতে হবে। কেন আমাদেরকে মাথায় একটা জিনিস রাখতে হবে যে এই সময় যখন অর্থনৈতিক একটা মন্দা চলছে, যখন একটা স্থবিরতা এসছে, তখন কিন্তু সাধারণ মানুষ তার অনেকেই না নিজের যে স্থায়ী যে মূলধন হিসেবে যে পুঁজির টাকা আছে অথবা ব্যাংকে জমানো টাকা আছে সেইটা ভেঙে কিন্তু এখন তারা অনেকে কাজ করছেন, এবং এখন অর্থনীতির চাকাতে বিভিন্ন যে একটা সার্কুলেশন সেটা আগের চেয়ে অনেকাংশে কম হবে রিলেটিভলি। সো যেই সময়টা পর্যন্ত আমরা আবার পুনরায় আমাদের সেই প্রি কোভিড অবস্থাতে ফেরত যেতে না পারি, ততদিন কিন্তু আমরা যদি ব্যাংকিং সেক্টরের লিকুইডিটির উপরে চাপ সৃষ্টি হয়, সেটা কখনোই সার্বিক অর্থনীতির জন্য, প্রাইভেট সেক্টরের গ্রোথের জন্য অথবা প্রাইভেট সেক্টরকে ঘুরে দাঁড়ানোর জন্য যে দরকারটা সেটা কার্যকরী হবে। এবং সেই ক্ষেত্রে
এর বাইরে যে খেলাপি ঋণ ছাড়াও ব্যাংকিং খাতে নানা রকমের, এখনো যদি আমরা পত্রিকার পাতায় ঘাঁটি দেখবো যে প্রতিদিনই নানান রকম খবরাখবর, যেটা কোনোটাই আসলে আনন্দের নয়, এবং ব্যাংকিং খাত ঘিরে নানা রকমের নৈরাজ্য আছে, এবং সেটি আসলে অর্থনীতির অন্যান্য খাতকে নানাভাবে প্রভাবিত করছে। সো এই জায়গায় অর্থনীতিবিদরা বারবারই বলছেন যে এইসব প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ঠেকাবার জন্য সরকার এবং নিয়ন্ত্রণ সংস্থার প্রতি যদি এখনই চাপ সৃষ্টি না করা যায়, তাহলে সংকট নিরসনে আসলে কোনো কার্যকর ব্যবস্থাই গ্রহণ করা যাবে না। সো আপনি কি মনে করেন কিনা এই রকম পরিস্থিতিতে, বিশেষ করে এই কোভিড-19 এই সময়টাতে সরকার বা নীতি নির্ধারণী মহলের উপরে কোনো চাপ সৃষ্টি করা সম্ভব, বা সেই চাপটা কিভাবে করা যাবে? কাজটা আসলে তাদেরই করতে হবে। সরকারের উপরে চাপ সৃষ্টি বা নীতি নির্ধারণী মহলের উপরে চাপ সৃষ্টির ব্যাপারটা আমি ওইভাবে দেখি না। আমি যেটা দেখি যে আমার আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমি যথোপযুক্ত প্রয়োগ করছি, সেখানে যদি আমি শৈথিল্য দেখাই, এবং আমি অ্যাজ এ আর্থিক প্রতিষ্ঠান, আমি অ্যাজ এ ব্যাংক, আমার নিজের গভর্নেন্সের দায়িত্বটা আমার নিজের প্রাথমিক ভাবে। এখন এইটা এসে আমাকে কেউ একজন হয়তো আমার পেছন থেকে ছড়ি দিয়ে দেখবেন যে আমি ঠিক মতো করছি কিনা, সেইটা দেখার যে দায়িত্ব তাকে ঠিকভাবে দেখতে হবে, কিন্তু প্রাথমিক দায়িত্বটা আমি ব্যাংক, আমাকে আমার গভর্নেন্স ঠিক করতে হবে। এখন এই যে ব্যাংকিং খাতকে ঘিরে যে একটা সবসময় একটা সংশয়, গত কয়েক বছর ধরে একটা দ্বিধা, একটা সংশয় যে এখানে কিছু একটা নৈরাজ্য হচ্ছে, এইটাও আমি মনে করি ইটস টু মাচ অফ আ নেগেটিভ পাবলিসিটি। কারণ আমরা ব্যাংকিং খাতের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ভালো কাজ হচ্ছে গত কয়েক বছরে। দেশের যে অর্থনীতির যে উন্নতি হয়েছে তার বিশাল একটা দায়িত্ব কিন্তু ব্যাংকিং খাতের উপরেই বর্তায়, এবং বিশাল একটা প্রশংসার দাবিদারও ব্যাংকিং খাত। আমরা কিন্তু পাশাপাশি প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরের হাত ধরে আমরাই কিন্তু সেই অগ্রণী ভূমিকা পালন করেছি, এবং বাংলাদেশের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কিন্তু আপনার অলমোস্ট 70 to 80% আপনার এই ক্রেডিট গ্রোথটাকে সাপোর্ট করছে প্রাইভেট সেক্টরে। পাশাপাশি যেটা হয়েছে যে আপনি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে শুরু করে বিভিন্ন যে আজকে গ্রামীণ অর্থনীতিতেও যে একটা ভূমিকা এবং একটা বড় ভূমিকা, সেই ভূমিকাটাও কিন্তু ব্যাংকিং সেক্টর পালন করছে। ব্যাংকিং সেক্টরে শুধু নেতিবাচক ঘটনা বা নৈরাশ্য তা নয়, ইতিবাচক অনেক ভালো জিনিস আছে। দু একটা বিচ্ছিন্ন কিন্তু সাইজে বড়, ভলিউমে বড়, এই ধরনের কিছু নেতিবাচক ঘটনা ঘটে বলে আমাদের সেই জিনিসটা অনেক বেশি মাত্রায় সেটাকে আমাদের চোখে পড়ে। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, সার্বিকভাবে গভর্নেন্সের প্রাথমিক দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠানের, তারপরে রয়েছে আমার রেগুলেটরি যিনি বডি আছেন, তাকে সেইখানটাতে আইনের যথাযথ প্রয়োগটা করতে হবে। Dr. Yaroslav, the Ukrainian government has taken some measures to tackle this crisis, including the law forbids the banks from charging any penalties, fines, increased interest rates on consumer loans. Implementation of the law on mandatory installation of cash register for businesses is postponed for 3 months till January 1, 2021. Additional tax relief, rollback on relief for the land tax and real estate tax, statutory relief for tenants, suspension of customs audits until June 30th, 2020, limits for single taxpayers raised, temporary restrictions on the export of goods are cancelled. Do these supports are enough to, or macro initiatives are needed? Partly, only partly, because we understand that its insurance system for business, for private sector will help, but help in a very small percentage. Because when we're talking about all economic strategy, it's more wider than this help. Of course, this help will partly help, but not in general. So as for me, it's the right steps, but there are not like will decide this problem in general and the whole problem at all. So we'll have a great recession, I think, this year, and of course a lot of businesses, a lot of private spheres won't alive this, first of all, medicine, pandemic crisis, and then economic crisis. And how can the COVID-19 pandemic affect Ukrainians' relationship with the EU countries? I don't think that in general we have some problems toward coronavirus and connect with our relation with European Union states. Not only one maybe problem that because of this corona, all European states first of all look in their own internal problems
First of all, internal, I mean their own states, and of course when we're talking about all European Union, and they closed a little bit eyes about problem on the east of Ukraine, I mean military conflict Ukraine with Russian Federation, because we need help of USA, European Union in solutions this problem. And of course when they have their own great problem like pandemic and economic crisis, first of all they will try to decide their own problems, not help Ukraine in dealing with this question. থ্যাংক ইউ মিস্টার আল আহমেদ, আর কিছু যোগ করবেন? জাস্ট 30 সেকেন্ডস, আমি শেষ মুহূর্তে একেবারেই। না, আমরা যেটা আলাপ করেছি সেটার ক্ষেত্রে আমার যে একটাই বলবার থাকবে, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতকে বাদ দিয়ে অর্থনীতির প্রবৃদ্ধি বলুন, উন্নতি বলুন, অথবা এই দুঃসময়ে ফিরে আসা বলুন, কোনোটাই হবে না। এবং আর্থিক খাতে বা ব্যাংকিং খাতের নেতিবাচক দিক অবশ্যই আছে, ইতিবাচক দিকও অনেক আছে। এবং আমার মনে হয় যে এই সময় আমরা সবাই যদি সব স্টেক হোল্ডার্সরা একসাথে হাত মিলিয়ে কাজ করি এবং একটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজটা করি সহযোগিতার মাধ্যমে, তাহলে অবশ্যই আমরা আবার আমাদের অর্থনীতির সেই পুরনো ধারায় আবার ফিরে যেতে পারবো। মিস্টার রাহেল আহমেদ, ডক্টর ইয়ারোস্লাভ তেলেসুন, থ্যাংক ইউ সো মাচ ইনডিড, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে, এবং ইউক্রেনের কথা শুনলাম আমরা, বাংলাদেশের আর্থিক খাত বা ব্যাংকিং সেক্টর নিয়ে শুনলাম। সব মিলিয়ে জীবন এবং জীবিকার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মোকাবেলা করাই এখন সরকারগুলোর জন্য, বিশেষ করে বাংলাদেশের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই জীবনকে গুরুত্ব দিতে গিয়ে জীবিকার প্রশ্নে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবার জীবিকাকে গুরুত্ব দিতে গিয়ে জীবনকে কিছুটা অবহেলা করা হচ্ছে কিনা, এইসব নানা প্রশ্ন সামনে এসছে। এবং সব কথার মূল কথা, যে সংকট মোকাবেলার জন্য যেটি জরুরি বা এই সংকটে পৃথিবী পড়ল, তার একটা বড় কারণ হচ্ছে গভর্নেন্সের একটা বড় দুর্বলতা, অর্থাৎ শাসনের সংকট বা সুশাসনের সংকট, সেই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আগামী বিশ্বে সেগুলি হয়তো প্রধান হয়ে উঠবে। এবং সেগুলো যারা অ্যাড্রেস ঠিকঠাক মতো করতে পারবেন, জনগণের সঙ্গে যারা সম্পর্কটা নিবিড় করতে পারবেন, তারাই হয়তো টিকে থাকবেন, বাকিদের হয়তো ছিটকে পড়তে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন, এবং এখন পর্যন্ত ঘরে থাকবার কোনো বিকল্প নেই, ঘরে থাকুন। সিদ্ধান্ত যেখান থেকে যাই আসুক না কেন, ঘরে থাকবার কোনো বিকল্প এখন নেই যদি জীবন বাঁচাতে চান। জীবন যার, সিদ্ধান্ত তার।